28 অন্দরমহলের সদর দরজায় গ্রামের মেয়েদের ভিড়। তারা সবাই নতুন বউ দেখতে এসেছে। আমিরের কোলে পদ্মজাকে দেখে মিটিমিটি হাসছে। ফিসফিসিয়ে একজন আরেকজনকে কিছু বলছে। ফরিনা ধমক দিয়ে কোলাহল থামিয়ে দেন। আমির দরজার সামনে উপস্থিত হতেই আনিসা বলল, এইবার বউকে নামান ছোট ভাই, বড় আম্মার পা ছুঁয়ে সালাম করে এরপর ঘরে ঢোকেন। আনিসা আমিরের চাচাতো ভাইয়ের বউ, জাফরের স্ত্রী, দেশের বাইরে থাকে। ঢাকার প্রফেসরের মেয়ে আনিসা বিয়ের পরপরই স্বামী নিয়ে দূরদূরান্তে পাড়ি জমায়। 2 সপ্তাহ আগে ছুটি কাটাতে শ্বশুরবাড়ি আসে। আনিসার কথা মতো আমির পদ্মজাকে কোল থেকে নামিয়ে দিল। এরপর দুজন নত হয়ে ফরিনাকে সালাম করল। ফরিনা হেসে ছেলে এবং ছেলের বউকে চুমু খান। আবেগে আপ্লুত হয়ে বলেন, সুখী হ বাবা, বউয়ের খেদমতে ভালা থাক জীবনভর। আমার কইলাম বছরের মধ্যেই নাতি চাই। লাবণ্য মাঝে ফোড়ন কাটল, পদ্ম আমার লগে শহরে যাইব আম্মা, আমরা একলগে কলেজে পড়বাম, নাতিটাতি পরে পাইবা। ফরিনা ক্ষুধার্থ বাঘিনীর মতো তেড়ে এসে লাবণ্যর গালে চর বসিয়ে দেন। উঁচু কণ্ঠে বললেন, আমার কথার পিছে কথা কৌনের সাহস দেখাবি না। আকস্মিক ঘটনায় সবাই হকচকিয়ে যায়। পদ্মজা অবাক চোখে তাকায়। সামান্য কথার জন্য কোনো মা এত মানুষের সামনে যুবতী মেয়েকে মারে? লাবণ্য লজ্জায় অপমানে কাঁপতে থাকে। চোখে টলমল জল নিয়ে স্থান ত্যাগ করে। একরকম পালিয়েই গেল। ফরিনার মুখোমুখে কাঠিন্যতা ফুটে আছে। পদ্মজা ভয়ে চোখের দৃষ্টি মাটিতে রাখে। ফরিনা পদ্মজার হাত ধরে ভেতরে নিয়ে যান। যেতে যেতে বলেন, মুখে মুখে কথা কইবারা কোনোদিন, যা কই মাইন্না চলবা। শ্বশুরবাড়ির সব মানুষ হইতাছে গিয়া দেবতাল্লাহান, তাগরে সেবা করলেই জান্নাত পাউন যাইব, নইলে কোনোদিন জান্নাতে পাও দিতে পারবা না। হুনসি তো, তুমি হইস গিয়া অনেক বাধ্যসেরি, কামে কাজেও দেখাইবা, মনে রাখবা আমার কথাগুলান। পদ্মজা মাথা নাড়ায়। মুসলমানদের দেবতার সাথে তুলনা করাটা পদ্মজার ভালো লাগেনি। কিছু কথা গলায় এসে আটকে গেছে, বলার সাহস পাচ্ছে না। ফরিনা আবার বলেন, হুনো বউ, স্বামীর উপরে কিচ্ছু নাই, স্বামীরেই দুনিয়া ভাববা। মা বাপ ভাই বোন হইছে গিয়া পর, স্বামী আপন, স্বামীর বাইরে কিচ্ছু ভাববা না। স্বামী যা কয় তাই মানবা। স্বামীর পা ধুইয়া দিবা নিজের হাতে। স্বামী বইতে কইলে বইবা, উঠতে কইলে উঠবা, হুত্তে কইলে হুইবা। স্বামী যখন কাছে ডাকব না করবা না, আল্লা বেজার হইব, ফেরেশতারা অভিশাপ দিব। দুনিয়াত স্বামীর আদরের থেকা মধুর আর কিচ্ছু নাই, মনে রাখবা। পদ্মজা অপ্রতিভ হয়ে উঠেছে। লজ্জায় আড়ষ্ঠতায় সারা শরীর তীব্র গরমে ঘামছে। আনিসা ফরিনাকে ফিসফিসিয়ে বলল, বড় আম্মা, মানুষ আছে তো অনেক, পরেও বলতে পারতেন। আনিসার কথা পুরোপুরি উপেক্ষা করলেন ফরিনা। তিনি পদ্মজাকির একটা চেয়ারে বসিয়ে দিলেন। আবার বলতে শুরু করলেন, খালি স্বামী লইয়াও পইরা থাহন যাইব না। তোমার শ্বশুর শাশুড়ি জীবিত আছে, তাগর সেবা করবা, যখন যা করতে কই করবা, না পারলে কইবা শিখায়া দিমু। প্রতিদিন ভোরে উঠবা, নামাজ পইরা রান্ধাঘরে যাইবা, তখন বাকি সব ভুইলা রান্ধনে মন দিবা। আমির কপালের চামড়া কুচকে ফরিনার কথা শুনছিল। এবার সে ধৈর্যহারা হয়ে বলল, রান্নাবান্না করার জন্য অনেক মানুষ আছে আম্মা, পদ্মজার রাখতে হবে না, আর আমার এত সেবাও লাগবে না। বড্ড ক্লান্ত লাগছে, ভিড় কমাও, আর নিয়মনীতি শেষ করো, এরপর আমার বউ আমার ঘরে ছেড়ে দাও। আমিরের কথা শেষ হতেই হাসির রোল পড়ে যায়। পদ্মজা ঠোঁট টিপে হাসল। ফরিনা কিছু কঠিন কথা বলতে প্রস্তুত হন। আনিসা আমিরকে রসিকতা করে বলল, আজ তো একসাথে থাকা যাবে না, আরও একদিন ধৈর্য ধরেন। কেন, বিয়ে তো হয়ে গেছে? বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করে আমির। কেউ আমিরের জবাব দিল না, উল্টা সবাই হাসতে থাকল। আইজকাল রাত্রিরে হতচ্ছাড়া, বলল শাহানা, জাফরের বড় বোন। আমিরের বিয়ে উপলক্ষে বাপের বাড়ি এসেছে, সাথে নিয়ে এসেছে পুরো শ্বশুরবাড়ি। আমির শাহানাকে প্রশ্ন করল, কাল রাত্রি তো হিন্দিদের নিয়ম, আমি মানি না, আমার বউ আমার ঘরে দিয়ে আসা হোক। সবসময় তেড়ামি করিস কেন, আমরাও তো নিয়ম মেনেছি, বলল জাফর, কণ্ঠে তার গম্ভীরতা। তাতেও লাভ হল না, আমির কিছুতেই এই নিয়ম মানবে না। ফরিনা, শাহানা, শিরিন, আনিসা, আমিনা সহ অনেকে আমিরকে মানানোর চেষ্টা করল। কারো কথা আমিরের কর্ণগোচর হল না। তার মধ্যে রিদওয়ানও আমিরের সাথে তাল দিল, বলল, কাল রাত্রি টালরাত্রি বাদ, এসব নিয়ম মেনে লাভটা কি হবে? যার বউ তাকে তার বউ দিয়ে দাও। তুই চুপ থাক, আগুনে ঘি ঢালবি না, বললেন আমিনা। রিদওয়ান চুপসে গেল, থামল না শুধু আমির। ফরিনাও জেদ ধরে বসে আছেন। তিনি আমির পদ্মজাকে আজ কিছুতেই একসাথে থাকতে দেবেন না। যেমন মা তেমন তার ছেলে। মজিদ হাওলাদার অনেকক্ষণ যাবত এসব দেখছেন। চেঁচামেচি আর নেয়া যাচ্ছে না। তিনি উপর থেকে নেমে আসেন। মন্দরমহল 3 তলার, 3য় তলায় কেউ থাকে না, শুধু ছাদ আছে।
ঘর বানানো হয়নি, অসমাপ্ত ইটের পুরনো বাড়ি। চিন্তাভাবনা চলছে তৃতীয় তলাটা থাকার জন্য উপযুক্ত করার। মজিদকে দেখে সবাই থেমে গেল। তিনি পদ্মজার পাশে চেয়ার নিয়ে বসেন। পদ্মজা একটু নড়েচড়ে বসে। মজিদ পদ্মজাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও মা? আজ শ্বশুরের সাথে থাকবে নাকি আমার পাগল ছেলের সাথে? ভেবে বলো, তুমি যা বলবে তাই হবে। পদ্মজা উসখুস করতে করতে বলল, জি, আম্মার সাথে থাকব। ফরিনার ঠোঁটে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে। তিনি আমিরের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে হাসেন। পরপরই পদ্মজার উপর ঝাঁপিয়ে পড়েন। চুমুতে পদ্মজার গাল ভরিয়ে দেন। একবার আর চোখে আমিরকে দেখল পদ্মজা। আমির তাকিয়েছিল। পদ্মজা তাকাতেই আমির চোখ রাঙানি দিল। সঙ্গে সঙ্গে পদ্মজা দৃষ্টি ফিরিয়ে নিল। বিয়ের বাকি সব নিয়ম শুরু হয়। উপর থেকে নেমে আসেন নূরজাহান। তিনি এই বাড়ির প্রধান কর্ত্রী, মজিদ হাওলাদারের জন্মদাত্রী। কইরে, কইরে, আমার নাতবৌড়া কই? বলতে বলতে ছুটে আসেন তিনি। উপস্থিত সবাই দৃষ্টি ঘুরিয়ে নূরজাহানের দিকে তাকায়। নূরজাহান পদ্মজার সামনে এসে বসেন। পদ্মজার মুখখানা দুই হাতে ধরে দেখেন। এরপর মুগ্ধ হয়ে বলেন, বাবু দেখি চাঁদ লই আইছে। এই সেরি, তোর জন্য আমার জামাই তো এখন আমার দিকে চাইবই না। নূরজাহান কেন এ কথা বললেন পদ্মজা ঠাওর করতে পারল না। আমির যখন হেসে বলল, আরে বুড়ি, তুমি তো আমার প্রথম বউ, ভুলি কিভাবে? তখন পদ্মজা নূরজাহানের কথার মানে বুঝল। বুঝতে পেরে ঠোঁট চেপে হাসল। নূরজাহান আমিরের থুতনিতে চিমটির মতো ধরে বললেন, আমার চাঁদের টুকরা, বৌড়ে আদর কইর ভাই, বকাঝকা কইর না। সেরিরা জনমঘর ছাইরা আইছে। তুমি এখন সব, তুমি যেমনে রাখবা তেমনেই থাকব। স্বামী হাত ছাইরা দিলে শ্বশুরবাড়ির আর কেউই বউদের আপন হয় না, বুঝছ ভাই? আমি নূরজাহানের পা ছুঁয়া থালাম করে বলল, বুঝছি যান। নূরজাহান মন খারাপের নাটক করে বললেন, এইটা ঠিক না ভাই। কোনটা? এখন থেকে জান ডাকবা বৌড়ে, আমি হইলাম দুধ ভাত। আমির একটু জোরেই হাসল, সাথে আরও অনেকে হাসল। পদ্মজা নত হয় নূরজাহানের পা ছুঁয়ে সালাম করার জন্য। নূরজাহান দ্রুত আটকালেন। জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে আদর করে বললেন, রূপে যেমন গুণেও তেমনি থাইকো বইন। রাইত বাড়তাছে, সব নিয়ম তো শেষ, যাও যে যার ঘরে যাও। এই তোরা বাড়ির যাইতে পারবি? রাইতের বেলা আইসিলি কেন? বউ তো কাইলো দেহন যাইত। জাফর, সেরিগুলারে দিয়াইতে পারবি? মদন কই, মগা কই? কামের বেলা দুইটারে পাওন যায় না। কথাগুলো এক নাগারে বললেন ফরিনা বেগম। তিনি নূরজাহানের উপস্থিতি যেন উপেক্ষা করতে চাইছেন। মদন ছুটে আসে বাইরে থেকে, মাথা নত করে ফরিনাকে বলল, আইসি খালাম্মা। থাহুস কই, যা এদের দিয়ায়, আমরার বাড়ির যখন আইছে এরা এখন আমরার দায়িত্বে, সুন্দর কইরা বাড়ির দিয়াইবি। আচ্ছা খালাম্মা, আপারা চলেন। মেয়েগুলো সারাক্ষণ হাসছিল। যাওয়ার সময়ও হাসতে হাসতে গেল। মেয়েগুলোর উদ্দেশ্যে রানী ঠোঁট বাঁকায়। তা খেয়াল করল রিদওয়ান। সে রানীর মাথায় গাট্টা মেরে বলল, সারাক্ষণ মুখ মোড়াস, একদিন দেখবি আর মুখ সোজা হচ্ছে না, বিয়েও হবে না। না হলে নাই, সেরিগুলারে দেখছো বড় ভাই কেমনে হে হে কইরা হাসতাছিল, তাতে তোর কি? নূরজাহান পদ্মজাকে বললেন, হ্যাঁ, মেলা রাইট হইছে, আইও বনু, আমার ঘরে আইও, আইজ আমার লগে থাকবা। আপনার লগে কেন? পদ্মজায় আমার লগে আমার ঘরে থাকব, হেইডাই তো কথা হইছে। পদ্মজায়ও এইডাই চায়। দেখো বউ, তর্ক কইর না, নাতবউ আমার পছন্দ হইছে, আমি আমার লগে রাখবম। এই পদ্মজা, তুমি কার লগে থাকবা? ফরিনা কিঞ্চিত রাগান্বিত স্বরে প্রশ্ন করেন। পদ্মজার অবস্থা দরজার চাপায় পড়ার মতো। এ কোন জগতে এসে পড়ল সে? পদ্মজা গোপনে ঢোক গিলল। নূরজাহান আমিরকে আদেশ করলেন, খাড়ায়ে রইসোস কেন? বৌড়ে কোলে লইয়া আমার ঘরে দিয়া যা। আমির পদ্মজাকে কোলে তুলতে গেলে ফরিনা বললেন, বাবু, আমি তোর মা, তোরে জন্ম দিছি আমি, আমার কথাই শেষ কথা, মানবি? আমার ছেড়ার বউ আমার ঘরে থাকব, আমার কথা অমান্য করলে জান্নাত পাইবি না। নূরজাহান পদ্মজাকে উদ্দেশ্য করে বললেন, দেখছনি বনু, এমন কলিজা বড় বউ কেউ ঘরে রাখে? আমি মানুষ ভালা বইলা এই বউরে বাইর কইরা দেই নাই, সহ্য কইরা কইরা এখন মরার পথে আসি। তোমাদের কারো সাথে থাকতে হবে না, আমার বউ আমার ঘরেই চলুক, বলল আমির। কণ্ঠে তার খুশির মেলা। সুযোগ বুঝে নিজের জিনিস নিজে বুঝে নিতে চাইছে। ফরিনা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আমিরের দিকে তাকায়। নূরজাহানকে বললেন, আপনার ঘরেই লইয়া যান। ফরিনার কথা শুনে আমিরের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। নূরজাহান হাসলেন। এই হাসি বিজয়ের হাসি। ভাই, বৌরে কোলে লাও, লইয়াও আমার ঘরে, নূরজাহান বললেন। আমি হেঁটে যেতে পারব, একটু হাঁটা দরকার, মিনমিন করে বলল পদ্মজা। আইছা তাইলে হাঁটো, ধরো, আমার হাত ধরো। নূরজাহান হাত বাড়িয়ে দেন। পদ্মজা নূরজাহানের হাত শক্ত করে ধরে মৃদু করে হাসল। নূরজাহান এবং পদ্মজার সাথে আমির আসে। সে দাদির ঘর অবধি যাবে।
পদ্মজাকে তার মোটেও ছাড়তে ইচ্ছা করছে না। নূরজাহানের ঘরে যাবার পথে পদ্মজা কান্নার সুর শুনতে পায়। কি যেন কাঁদছে, কি করুণ সেই কান্নার স্বর। এদিক ওদিক দৃষ্টি মেলে তাকায়। আরেকটু এগোতেই খুব কাছে জোরে একটা আওয়াজ হয়। পদ্মজা কেঁপে ওঠে, দ্রুত সেদিকে তাকায়। তার চেয়ে 2 হাত দূরে একটা দরজা। ভেতর থেকে কেউ দরজায় ধাক্কা দিচ্ছে আর কাঁদছে। পদ্মজাকে ভয় পেতে দেখে আমির বলল, ভয় পাচ্ছ? কে ওখানে? এভাবে কাঁদছে কেন? দরজা খুলে দিন না। পদ্মজা ভয় এবং ব্যথিত কণ্ঠে বলল। তার কথায় আমির বা নূরজাহান কারো কোনো ভাবান্তর হল না। পদ্মজাকে নিয়ে পাশ কেটে চলে গেল।